নমস্কার, আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টক শো এর বিশেষ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেটা হলো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বা মাইন্ড ম্যাটার্স। আপনারা প্রত্যেকে এই নিউরোলজিক্যাল বিভিন্ন ডিসঅর্ডার সম্পর্কে শুনেছেন বা সেগুলো নিয়ে আতঙ্কিতও হন। আজ এই বিষয় নিয়ে আমার সাথে কথা বলতে আমার সাথে স্টুডিওয় রয়েছেন প্রফেসর ডক্টর দেবাশিস চক্রবর্তী। উনি শান্তিনিকেতন মেডিকেল কলেজের মেডিসিন ডিপার্টমেন্টে রয়েছেন। ওনার সাথেই আজকে আমরা নিউরোলজিক্যাল প্রবলেমগুলি নিয়ে আলোচনা করব, শুনবো ওনার পরামর্শ। পজিটিভ বার্তা স্টুডিওয় স্যারকে জানাই অনেক অনেক স্বাগত। নমস্কার স্যার। স্যার, আমি তো আপনার সম্পর্কে একটা ছোট ইন্ট্রোডাকশন আমার দর্শকদের সাথে করলাম। আপনি পুরোটা যদি একটু আপনার সম্পর্কে আমাদের দর্শকদের জানান। শান্তিনিকেতন মেডিকেল কলেজে কবে থেকে আসছেন, কিভাবে আপনার আমাদের সঙ্গে পরিচিতি ঘটলো এবং কি রকম লাগছে সেই বিষয়গুলো নিয়ে। দেখুন, আমি বিগত আজ প্রায় 30 বছরেরও বেশি এই মেডিকেল প্রফেশনে আছি। আমি আমাদের কলকাতা মেডিকেল কলেজ, যেটা আমাদের একটি হেরিটেজ মেডিকেল কলেজ, সেইখান থেকে আমি গ্র্যাজুয়েশন করি এবং তার পরবর্তীকালে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এমডি মেডিসিন এবং তার পরবর্তীকালে ডিএনবি নিউরোলজি করে আমি বিদেশে যাই, ইংল্যান্ডে, এবং সেইখানে আমি তার পরবর্তী আমার শিক্ষা যা কিছু হয় সেরকমভাবে ওদের দেশের যা কিছু ডিগ্রি ইত্যাদি সেইগুলো আমি অ্যাকোয়ার করি। এখন ব্যাপারটা হচ্ছে যে নিউরোলজিক্যাল সায়েন্সেস, it is not something which is new. It is since several ages, several centuries. সমস্যাটা ছিল যে স্নায়ুরোগ বিষয়ের লোকের একটি ধারণা ছিল যে স্নায়ুরোগ মানেই হচ্ছে দীর্ঘ একটা সবাইকে মিলিয়ে, বাড়ির লোক এবং সবাইকে মিলিয়ে একটা ভোগান্তি অ্যান্ড ক্রনিক ডেবিলিটেটেড স্টেট, যেখানে একটা মানুষ বিছানাতেই পড়ে থাকবে, যেখানে ধীরে 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 আস্তে আস্তে হয় মৃত্যুর দিকে এগোবে। উত্তর বেশি ছিল না। তো the reason behind that I chose neurology is because neurology is supposed to be the queen of medicine. স্যার, আমি একটা জিনিস জানতে চাইছি যে এই যে আপনার নিউরোলজির যে যাত্রা, শান্তিনিকেতন মেডিকেল কলেজে যখন নিলেন তার আগের যে গল্পটা, সেটা আমাদের সাথে একটু শেয়ার করুন। আমি আজ দীর্ঘ 18 বছরের ওপরে প্রায় নিউরোলজি নিয়েই কাজ করছি। আমার graduation was from Calcutta Medical College, which is a heritage medical college, and then further education, post-graduation in general medicine, and then in neurology was from Delhi, and then I moved to UK, from where I did my further study in neurological sciences. So then I decided to come back to India and provide my services in this country. Sir, first question to you, sir. What inspired you to become a neurologist? এমন কি বিষয় ছিল যেটা আপনাকে নিউরোলজিস্ট হওয়ার জন্য ইন্সপিরেশন দিয়েছিল, সেটা যদি একটু বলেন। ভেরি পার্টিনেন্ট কোয়েশ্চেন। খুবই সবারই একটা ধারণা আছে যে স্নায়ুরোগ মানেই হচ্ছে দীর্ঘদিনের একটা ভোগান্তি বাড়ির লোকের এবং পেশেন্টের নিজস্ব, এবং সম্ভবত এরকম একটা ধারণা প্রচলিত ছিল যে স্নায়ুরোগ হয়েছে মানে তার তো কোনো চিকিৎসা নেই, ধীরে ধীরে পঙ্গু হয়ে যাবে বা ধীরে ধীরে আস্তে আস্তে কথা বলতে পারবে না, ভুলে যাবে। হ্যাঁ, এইরকম একটা ধারণা ছিল। এটা আজকে ধরে নিন আপনি গত 3 দশক ধরে অন্তত সেই ধারণার আমূল পরিবর্তন হয়েছে, কেননা প্রচুর ডেভেলপমেন্টস এসছে। এবং নিউরোলজি বিং আ কুইন অফ মেডিসিন, মানে এত ভাস্ট অ্যাকাডেমিক নলেজ এই মেডিসিনের সুপার স্পেশালিটির মতন বোধহয় সম্ভবত অন্য সুপার স্পেশালিটি অফ মেডিসিনে নেই। কিন্তু মুশকিল ছিল যে এই যে বললাম আপনাকে, উত্তর ছিল না। তো সেই জন্যই আই ওয়াজ ইন্সপায়ার্ড দ্যাট টু টেক আপ সাচ আ ব্রাঞ্চ উইচ ইজ আ চ্যালেঞ্জিং ব্রাঞ্চ, অ্যান্ড সেটাতে লেগে থেকে আস্তে আস্তে আমি আমার নিজস্ব প্র্যাকটিসে প্রায় আজ 2 দশক হতে চললো, এবং 2 দশকের খানিকটা কাছাকাছি হলো, যে আমি নিজের চোখের সামনে ঘটতে দেখেছি এমন এমন কিছু পরিবর্তন যেটা আজকের তারিখে দাঁড়িয়ে স্নায়ুরোগ সম্বন্ধে আমাদের ভুল ধারণাগুলোকে অনেকটাই ক্ল্যারিফাই করে দিয়েছে। এবং আমরা একটা যুগে এসে দাঁড়িয়েছি, আজকে একটা মুহূর্তে এসে দাঁড়িয়েছি যেখানে নিঃসন্দেহে আমরা আশার আলো বহু ক্ষেত্রেই দেখতে পাচ্ছি, যা আগে অত্যন্ত গ্রিম ছিল। সব থেকে বড় যেটা সমস্যা হয়, কেউ যদি স্নায়ুরোগে আক্রান্ত হয়, সোসাইটিতে তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে সেই ব্যক্তিকে নিয়ে।
যে ও আর কোনোদিনও সুস্থ হবে না, যেটা আপনি বলছিলেন, এবং সেটা যদি আমরা আমাদের কিছু মানুষকেও সচেতন করতে পারি যে না, এটাও ট্রিটমেন্টের আন্ডারে থাকলে সেই ব্যক্তি সুস্থ জীবন ফিরে পাবে, সেটা আমার মনে হয় আমাদের দিক থেকে করণীয়। এই বিষয়ে আপনার কি নিশ্চয়ই। চিন্তা? দেখুন, বাই ডেফিনেশন হেলথ হচ্ছে ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। এইখানে এই যে আপনি কথাটা বললেন, এটা খুবই প্রাসঙ্গিক। যে লোকের একটা ধারণা আছে যে নিউরোলজিক্যাল অসুখ করেছে মানে একটা সোশ্যাল স্টিগমা তো আছেই। ডেফিনেটলি, যেমন ধরুন মৃগী, আজকের তারিখেও মৃগী রুগীর প্রচুর সোশ্যাল স্টিগমা ফেস করতে হয়, বিশেষ করে সে যদি সাধারণ একটি পরিবারের মহিলা হয়, একটি মেয়ে হয়, তাহলেই প্রশ্ন ওঠে সেই মেয়ে আজও আমাদের ভারতবর্ষ একটা পিছিয়ে পড়া দেশের মধ্যেই গণ্য হয়, যেখানে সর্বতোভাবে চেষ্টা হচ্ছে তাকে উন্নতি করার, এবং উন্নতি করার একটাই মাধ্যম, সেটা শিক্ষা। কিন্তু সেই শিক্ষা এমনও পর্যায়ে পৌঁছায়নি যেখানে আজকে তার পরিবার ভাববে যে সেই মেয়েটি কি করে নিজের পায়ে দাঁড়াবে। তারা আগেই ভেবে নেয় সেই মেয়ের বিয়ে কি করে হবে, সেই মেয়ের আগামী দিনে বাচ্চা কাচ্চা কি হবে ইত্যাদি। এবং সেই ক্ষেত্রে এই ধরনের একটা স্টিগমা, এপিলেপসি, যে তাহলে হয়তো মেয়েটার আমার বিয়েই হবে না। তারা কিন্তু এইটা ভাবে না যে মেয়েটা নিজের পায়ে নিজে ঠিকই দাঁড়াতে পারবে। তো এইগুলো আপনাদের মাধ্যমে, আপনাদের এই চ্যানেল বা আপনাদের মতন এরকম বহু মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে হেলথ ক্যাম্প করে, হেলথ ক্যাম্পেনিং করে পেশেন্টের বাড়ির লোকদের, সাধারণ জনগণের মধ্যে এই ভাবধারাগুলো পাল্টানোর সময় এসেছে। এবং শুধু আমি একটা অসুখের নাম বললাম, বহু অসুখ আছে, একদম। এবং সেই অসুখগুলোকে এখন আমরা অন্যভাবে দেখতে হবে। যে হ্যাঁ, যেগুলো সারিয়ে দেওয়া যায়, আগে বহু রোগ সারানো যেত না স্নায়ুরোগে, এখন সারিয়ে দেওয়া যায়, সেগুলো বলতে হবে। স্নায়ুরোগ সারিয়ে দেওয়া যেগুলো যেত না আগে এবং কিছুই করা যেত না, সেক্ষেত্রে এমনভাবে রিহ্যাবিলিটেশন এসছে যে তাদের একেবারে আগের মতন জীবন না হলেও মোটামুটি একটা কর্মঠ জীবনে ফিরিয়ে দেওয়া যায়। তো এইগুলো যদি লোকের মনে আমরা প্রচার করতে পারি, আপনাদের মাধ্যমের মতন আরো মাধ্যম যদি এগিয়ে আসেন, তাহলে নিঃসন্দেহে আমার ধারণা আগামী দিনটা ভালোই লাগবে। Sir, what are some of the most common neurological issues you see in your patients? রোগীদের মধ্যে আপনি কোন কোন সাধারণ নিউরোলজিক্যাল সমস্যা সব থেকে বেশি দেখেন? এক কথায় বলতে গেলে আপনার কথাটা হচ্ছে মোটামুটি অফিস প্র্যাকটিস বলতে আমরা যা বুঝি, অর্থাৎ দৈনিক ভাবে যেটা, কেননা নিউরোলজির মধ্যে তো বহু রকমের রোগ আছে, বহু সব সাবজেক্টেই আছে, যেগুলো খুব রেয়ার বা যেগুলো খুব একটা আসে না। কমনলি যেগুলো আসে সেগুলো ধরুন, যেমন মাইগ্রেন, এক ধরনের মাথা ব্যথা, বা মাথা ব্যথারই বিভিন্ন রকম কারণ আছে, তার মধ্যে মাইগ্রেন ইজ দ্য কমনেস্ট, যেটাতে আমাদের প্র্যাকটিক্যালি এভরি অল্টারনেট অর এভরি থার্ড পার্সন সাফার্স। সেটা, তারপরে মৃগী, বিভিন্ন রকম মৃগী মানেই আমাদের যেটা ধারণা, হঠাৎ করে একজন অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে গিয়ে দুম করে হাত পা, সেরকম নয়। মৃগী বহু রকমের হয়, সম্পূর্ণ জেগে থেকে আপনি আমার মতন কথা বলছেন, তার মধ্যেও মৃগীর অ্যাটাক হচ্ছে, সেটাও সম্ভব। ভুলে যাওয়ার অসুখ একটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এখন, কেননা আজকাল লোকে একটু বেশি দিন বাঁচে। লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ হ্যাজ ইমপ্রুভড বাই দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া, অ্যান্ড সেই ক্ষেত্রে যেহেতু বেশি দিন বাঁচে, আর যেহেতু এই ডিমেনশিয়া বা ভুলে যাওয়ার অসুখগুলো ইউজুয়ালি 65 বছরের ঊর্ধ্বে আমরা বেশি দেখতে পাই, এবং আজকাল যেহেতু লোকে 70 বছরের ঊর্ধ্বে, আই থিঙ্ক অ্যাপ্রক্সিমেট লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ ইজ অ্যারাউন্ড 72 ফর অ্যান অ্যাভারেজ ইন্ডিয়ান। তো সেক্ষেত্রে তাদের মধ্যে এই রোগগুলো, তো সেই রুগীকে আস্তে আস্তে কিভাবে তার পরিবারের সাথে অ্যাডজাস্ট করা, যেমন আলজাইমার্স ডিজিজ, যেটা আমরা সবাই শুনে থাকি, কিভাবে অ্যাডজাস্ট করানো যায়, এটাও খুব কমনলি আমরা পাই যে ভুলে যাওয়ার অসুখ। তারপরে স্ট্রেস অ্যান্ড স্ট্রেস রিলেটেড বিভিন্ন রকমের প্রবলেমস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, তার থেকে প্যানিক ডিসঅর্ডার, এগুলোও আসে খুব কমনলি। তারপরে ধরুন বিভিন্ন রকমের হঠাৎ করে যে আমাদের কোভিডের সময় তো বহু নতুন অসুখ দেখেছি, এছাড়াও ধরুন আপনার সব থেকে আরেকটা যেটা কমন, সেটা হচ্ছে অ্যাকিউট নিউরোলজিতে, সেটা হচ্ছে স্ট্রোক। এবং স্ট্রোক নিয়ে আজকাল বিভিন্ন রকমভাবে প্রতিনিয়তই একরকমভাবে নতুন ধরনের চিকিৎসা আসছে। ব্রেন স্ট্রোক, স্ট্রোক অ্যাকচুয়ালি মানেই হচ্ছে অ্যাকিউট অ্যাটাক অফ দ্য ব্রেন। হার্টের ক্ষেত্রে যেটা স্বাভাবিক লোকের একটা ভুল ধারণা, স্ট্রোক হয়েছে, হ্যাঁ স্ট্রোক হয়েছে, স্ট্রোক মানেই কিন্তু অ্যান অ্যাকিউট অ্যাটাক অফ ব্রেন। অ্যাকিউট অ্যাটাক অফ হার্ট কিন্তু একটা অ্যাকিউট করোনারি সিনড্রোম বা এসিএস বলি আমরা তাকে, সেটা অ্যাকিউট হার্ট অ্যাটাক। ব্রেন স্ট্রোক মানেই ব্রেন, তো ব্রেনের মানে আপনার বিভিন্ন রকমের কিছু ক্ষতি হয়েছে যার জন্য, তো এইগুলোই স্ট্রোক, মাইগ্রেন, এপিলেপসি, ডিমেনশিয়া, এগুলো কমন অফিস প্র্যাকটিস। এছাড়াও নিউরোপ্যাথি ইত্যাদি, ডায়াবেটিস রিলেটেড বিভিন্ন রকমের নিউরোলজিক্যাল সমস্যা, এগুলো আমরা অফিস প্র্যাকটিসে পাই। স্যার, হাউ মাচ ইম্প্যাক্ট ডাজ লাইফস্টাইল হ্যাভ অন ব্রেন হেলথ? জীবনযাত্রার ধরন আমাদের মস্তিষ্কের স্বাস্থ্যকে ঠিক কতখানি প্রভাবিত করে বলে আপনি মনে করেন?
দেখুন এই ক্ষেত্রে আমি বলবো যে একটা কমন ইস্যু যেটা এখন, সেটা হচ্ছে যে লাইফস্টাইল আমাদের কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। সেটা বিভিন্ন কারণে, সেটা আমরা এখন এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে সামাজিকভাবে প্রতিষ্ঠা পাওয়াটা একটা বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে যে কোনো ইন্ডাস্ট্রিতে। সেটার থেকে আসে স্ট্রেস, সেটার থেকে আসে ডিপ্রেশন, সেটার থেকে যেটা ম্যাক্সিমাম হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে সেডেন্টারি হ্যাবিট, অর্থাৎ বসে বসে প্র্যাকটিক্যালি সারাটা দিন কেটে গেল। এবার সেইটা থেকে বিভিন্ন রকমের অসুখ জেনারেট করে, ওবেসিটি, মোটা হয়ে যাচ্ছে, অল্প বয়সেই বিভিন্ন রকমের অ্যাথেরোস্ক্লেরোটিক ডিসঅর্ডার, কোলেস্টেরল রিলেটেড ডিসঅর্ডার, লিপিড রিলেটেড ডিসঅর্ডার, এগুলো সব কিন্তু রুট কজ তাই। তাছাড়াও ধরুন হ্যাবিটস, আজকাল লোকের মধ্যে এখন সচেতনতা হচ্ছে, কিন্তু হ্যাবিটস ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট ইস্যু, স্মোকিং, ড্রিঙ্কিং, এগুলো। তো এইগুলো কিন্তু জেনারেল প্রবলেম, বুঝেছেন? এইগুলোর জন্য কিন্তু বিভিন্ন সিস্টেমই অ্যাফেক্টেড হয়, ঠিক তেমনিভাবে ব্রেনও অ্যাফেক্টেড হয়। তো সেক্ষেত্রে যেভাবে ধরুন এই সেডেন্টারি হ্যাবিট, ডায়াবেটিস বেড়েছে, প্রেশারের অসুখ আরও বেশি ডিটেক্টেড হচ্ছে, আমি বলবো না যে প্রেশার রোগী বেড়েছে, মেডিকেল ফেসিলিটি আরও মানুষের মধ্যে পৌঁছে যেতে পেরেছে ওভার ফিউ ডেকেডস। সুগার, প্রেশার, থাইরয়েড প্রতি 10 জনে 2 জনের অন্ততপক্ষে দেখা যায়। নিঃসন্দেহে। এবং যেহেতু আজকাল মেডিকেল সার্ভিসেস অনেক বেশি পেনিট্রেট করতে পেরেছে লোকে, আমরা অনেক বেশি রুগী দেখতে পাচ্ছি, এমন নয় যে এখন রোগটা বেড়ে গেছে। এইবারে যেহেতু এই রোগগুলোর জন্য, এই প্রেশার, সুগার, স্ট্রেস, সেডেন্টারি হ্যাবিট, খাওয়া দাওয়া, বিভিন্ন রকমের আজকাল এত খাবার দাবারের সমস্ত জাঙ্ক ফুডের হয়েছে, এই সব মিলিয়ে মিশিয়ে কিন্তু এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে অস্বাস্থ্যকর হ্যাবিটস, অস্বাস্থ্যকর লাইফস্টাইলের জন্যে জেনারেলি সমস্ত সিস্টেম যেখানে এফেক্ট হচ্ছে, সেখানে ব্রেন বিশালভাবে এফেক্ট হচ্ছে, স্ট্রোকের সংখ্যা বেড়ে যাচ্ছে, ভুলে যাওয়ার অসুখের সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং স্ট্রেস রিলেটেড ইস্যুসগুলোও বেড়ে যাচ্ছে, যার ফলে নিউরোসাইকাট্রিক সিমটমস বেড়েছে, নিউরোসাইকাট্রিক প্রবলেমস আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি। তো কাজেই আপনি যেটা বললেন যে কি করে মানে সামাজিক অবস্থা বলুন বা আমাদের পারিপার্শ্বিক অবস্থা কি করে ব্রেনের ওপর এইভাবেই এফেক্ট ফেলছে, বিকজ অফ দ্য চেঞ্জ অফ আওয়ার লাইফস্টাইল। আমার এটা নিয়েই প্রশ্ন আছে আপনার কাছে, এই যে মানসিক চাপ বা মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো কি কি নিউরোলজিক্যাল সমস্যায় পরিণত হতে পারে? ক্যান স্ট্রেস অ্যান্ড মেন্টাল হেলথ ইস্যুস লিড টু নিউরোলজিক্যাল প্রবলেমস? Definitely. See, stress can lead to a lot of changes in your physical, mental and emotional condition. আপনি যদি এইভাবে ভাগ করেন তাহলে দেখবেন স্ট্রেসের জন্যে আমাদের ফিজিক্যাল যে প্রবলেমসগুলো বাড়ছে আজকাল, ব্লাড প্রেশার বলুন, ঘুমের সমস্যা বলুন, ডায়াবেটিস বলুন, এগুলো কিন্তু এই ফিজিক্যাল সমস্যা যেটা। এবং সব থেকে বড় কথা হচ্ছে এটার কোনো বয়স কিন্তু নেই। বয়স নেই বলতে আমাদের যেটা ধারণা ছিল যে আগে যেটা ছিল যে 50 বছরের পরেই হয়তো স্ট্রোক হওয়ার চান্স হবে, এখন যেটা 25 বছরে এসে দাঁড়িয়েছে। এই বয়স ব্যাপারটা আমাদের এখন ভাবলে চলবে না। এখন উই আর গেটিং টু সি প্লেন্টি অফ ইয়াং পেশেন্টস, ইয়াং মানে আমি বলছি ইভেন লেস দ্যান 30, হু আর ল্যান্ডিং আপ উইথ ভেরি বিগ স্ট্রোকস, হু আর ল্যান্ডিং আপ উইথ সেভারাল আদার নিউরোলজিক্যাল কন্ডিশনস, যেটা আমরা আগে একটু বয়স্ক লোকেদের মধ্যে দেখতাম। এইটা একটা ভাববার বিষয়। এবং আমরা সবাই যে মহামারীটার মধ্যে দিয়ে এলাম আজকে এই 2 বছরের কোভিডে, এই কোভিড আমাদের অনেক কিছু শিখিয়ে গেছে। এবং কোভিড অ্যাজ সাচ পরবর্তীকালে আজ 2 বছর পরে আমরা দেখতে পাচ্ছি যে কি এফেক্ট ফেলে গেছে, সেটা সব কিছু সিস্টেমের ওপরেই ফেলেছে, নিউরোলজির ওপরে তো বিশেষ করে ফেলেছে। এবং কোভিডের সময় ব্যবহৃত একটি ভ্যাকসিন কোভিশিল্ড, তারও আমরা পরোক্ষভাবে আজকে অনেক রকমের সাইড এফেক্ট দেখতে পাচ্ছি, যে ক্ষেত্রে নিউরোলজিক্যাল সাইড এফেক্টসও প্রচুর। এবার তাহলে ওভারঅল আপনাকে যেটা বলতে গেলে, আমি যেটা বলছিলাম যে লাইফস্টাইল চেঞ্জেস এটসেট্রার সাথে সাথে, খাবার দাবারের পরিবর্তনের সাথে সাথে, কোভিড এবং কোভিশিল্ড ভ্যাকসিনের এই সব মিলিয়ে কিন্তু এখন সমস্যাগুলো আরও জটিল হয়ে দাঁড়িয়েছে এবং আরও অনেক আগেই এসে যাচ্ছে। যেটা আগে হয়তো 45-এর পরে আমরা ধরতাম কি 50-এর পরে ধরতাম, সেটা এখন কিন্তু আমরা 25-এর পরেই ভাবতে হবে। আপনি বলছিলেন কথার মধ্যে যে মেন্টাল, ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল কজটা কি ছিল? এই যে বললাম যে মেন্টাল বলতে আপনার ধরুন স্লিপ এফেক্ট করতে পারে, আপনার থট প্রসেস এফেক্ট করতে পারে, একটা মানুষের অ্যাংজাইটি, প্যানিক, তার থেকে তার এই যে যদি তার ঠিক মতন ঘুম না হয়, এইগুলো একটার পর একটা রোগের মানে চেঞ্জ, মানে পার্সোনালিটিরও প্রবলেম দেখা দিতে ডেফিনেটলি পার্সোনালিটির প্রবলেম। এবং ইমোশনাল যেরকম ধরুন এই যে একটা মানে কনসেন্ট্রেটেড ভাবে একটা রিল্যাক্সড মাইন্ডসেটে একটা ডিসিশন নেওয়া,
যেই ডিসিশনটার উপর ভিত্তি করে তার একটা কাজ প্রকৃতভাবে সেটাকে আমরা একটা সুফল দিতে পারতাম, সেটা হচ্ছে না। এত ছোটাছুটি বেড়ে গেছে, একসাথে 100টা জিনিস চিন্তা করা বেড়ে গেছে, যেটাতে স্বভাবতই ইমোশনাল ডেফিসিট হচ্ছে। এবং সেক্ষেত্রে যেটা করা উচিত, স্বাস্থ্যকর জিনিস যেগুলো আগে আমরা ঋষিমুনিরা করে এসছেন তার থেকে অনেক দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, নিঃসন্দেহে বলবো যে আজ গত এক যুগ ধরে অন্তত আমরা দেখছি যে নিশ্চয়ই অনেক রকমের আমাদের প্যারালাল যে চিকিৎসা, যেগুলো প্যারালাল চিকিৎসা বলবো না, আমি বলবো যে যেগুলো এজ ওল্ড আমাদের যে আয়ুর্বেদা বা সেই রিলেটেড যে সমস্ত জিনিসগুলো আসছে আস্তে আস্তে, এবং লোকের জ্ঞান বৃদ্ধি হচ্ছে, তার ফলে আমাদের ওভারঅল কিন্তু স্বাস্থ্য পরিষেবা আরো ইমপ্রুভ করেছে। মানুষও অনেকটা সচেতন হয়েছে সেই বিষয়ে, বলতে নিঃসন্দেহে মানুষ সচেতন হয়েছে, এবং সচেতন আরো যাতে হয় সেই জন্য আপনাদের মতন এত মিডিয়া রয়েছে, এবং আমাদের যখনই ডাকবেন আমরা এসে লোককে, সাধারণ লোককে তাদের মধ্যে গিয়ে তাদের ভাষায় বোঝানোর চেষ্টা করি। একদম। স্যার, হোয়াট আর সাম আর্লি ওয়ার্নিং সাইন্স অফ সিরিয়াস ব্রেন রিলেটেড কন্ডিশন? গুরুতর মস্তিষ্কজনিত রোগের কিছু প্রাথমিক লক্ষণ যদি বলে দেন, তাহলে আমাদের যারা দর্শক তাদের বুঝতে সুবিধা হবে যে উনিও অ্যাফেক্টেড হতে পারেন, সেটা নিয়ে যদি একটু বলেন। দেখুন, নিউরোলজিতে না অনেক রোগ, ইনফ্যাক্ট প্রচুর অন্য সুপার স্পেশালিটির তুলনায় প্রচুর রোগ আছে যেটা জেনেটিক। তো সেক্ষেত্রে কিছু রোগ তো আছেই যেগুলো অল্প বয়স থেকেই আসতে শুরু করে দেয়। এই যেমন ধরুন হাত কাঁপা, এরকম ধরনের কিছু রোগ আছে যে এই কাঁপাটা অনেক কারণেই হতে পারে। কিছু কাঁপা আছে যেগুলো ফ্যামিলিয়াল, মানে যেগুলো জেনেটিক্যালি আসে, অল্প বয়স থেকেই আসতে পারে। আপনি যেটা বলেন রেড ফ্ল্যাগ, মানে অল্প বয়স থেকে কি করে বুঝবো যে পরবর্তীকালে, সেটাই যেটা বলছিলাম আপনাকে, যে অল্প বয়স থেকে বোঝার চেষ্টা করতে হবে যে খুব খুব ছোট বয়স থেকেই যদি হ্যাবিটস ঠিকঠাক মতন না হয়, জাঙ্ক ফুড ইত্যাদি যদি হয়, বাচ্চা অবস্থাতেই সে যদি একটা মোটা টাইপের গবলু টাইপের বাচ্চা হয়, এবং সে যদি ঠিক মতন হেলথ কনসিয়াস না হয়, তাহলে খুব অল্প বয়সে সে তার থেকে স্ট্রোক আসবে, তার থেকে ভুলে যাওয়ার অসুখ আসবে, তার মেমোরি ডিক্লাইন আসবে তাড়াতাড়ি, তার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলে একটা কন্ডিশন আছে, যে ঘুমের মধ্যে আমাদের কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে যায়, যত বেশি মোটা হবে তত বেশি হওয়ার চান্স বাড়বে। তারপরে ধরুন এই যে বিভিন্ন রোগগুলো আজকাল আমরা যেগুলো জানতে পেরেছি, যেমন ধরুন মুভমেন্ট ডিসঅর্ডারের মধ্যে সবথেকে কমন পার্কিনসন্স ডিজিজ। আমরা আগে জানতাম যে স্পোরাডিক পার্কিনসন, মানে 65 বছরের উপরে সেই পার্কিনসন্স ডিজিজগুলো আসবে, কিন্তু পরবর্তীকালে রিসার্চে আমরা দেখেছি ইয়াং অনসেট পার্কিনসন্স। তো অল্প বয়স থেকেই যদি কারোর পারিবারিকভাবে থেকে থাকে, এবং তার যদি অল্প বয়স থেকেই মনে হয় তার হাত এরকম বসে বসে শেক করছে, বা তার হাঁটতে গেলে একটু জুবুথুবুভাবে হাঁটছে, বা যদি ইমিডিয়েটলি ডাক্তারকে দেখানো উচিত, এবং মাথায় রাখা উচিত যে না, অল্প বয়স হলেও কিন্তু এর কিন্তু সেই রোগটা হতে পারে। তো এইবারে সেটা যদি তখন চিকিৎসা না হয়, তাহলে যতক্ষণে সে ডাক্তার কাছে পৌঁছবে ততক্ষণ রোগটা অনেক বেড়ে গেছে। তো এইরকমই অনেক, বলতে গেলে প্র্যাকটিক্যালি অনেক নিউরোলজিক্যাল রোগ আছে যার মধ্যে অল্প বয়স থেকে শুরু হওয়ার প্রবণতাটা দেখা যায়। কোনোভাবে কি ধরুন মা বা বাবার মধ্যে কারোর যদি কোনো রকম নিউরোলজিক্যাল ডিসঅর্ডার থেকে থাকে, তাহলে সেটাতে কি তার সন্তানের এফেক্টেড হওয়ার চান্সেস থাকে? মানে এটা কি হতে পারে? হ্যাঁ, জেনেটিক্স যেরকম ভাবে আমরা বলি যে জেনেটিক্সে আমরা তো দু রকমের ভাবে বলি। আমাদের ধরুন আমাদের যে জেনেটিক স্ট্রাকচারটা, তার মধ্যে আমাদের 46টা ক্রোমোজোমের মধ্যে আমাদের দুটো সেক্স ক্রোমোজোম থাকে, যেটা মা বাবার থেকে আসছে, এক্স অ্যান্ড ওয়াই। বাকিটা আপনাদের জেনারেল মা বা মায়ের দিকে বা বাবার দিকের থেকে আমাদের পাচ্ছি। এবার সেইগুলোকে ভাগ করলে যেগুলোকে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার্স বলা হয়, কিছু রোগ যেগুলোর একটা ফিক্সড প্যাটার্ন থাকে, যে মা বাবার মধ্যে যদি থাকে তাহলে ছেলে মেয়েদের মধ্যে ছেলেদেরই হতে পারে, কিছু রোগ মেয়েদের হবেই না, মেয়েরা ক্যারিয়ার হবে। আবার কিছু রোগ থাকে যেটা একটি ছেলে, মানে একটি সন্তানকে ছেড়ে দেবে, 4টে বাচ্চা হলে দুটির হবে না, এরকম আছে। সেগুলো সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের মধ্যে। আবার ধরুন অটোজোমাল, মানে ডমিনেন্ট নন সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, যেগুলো নর্মাল ক্রোমোসোমসের ডিসঅর্ডার, সেটার আবার অটোজোমাল টাইপ আছে, অটোজোমাল ডমিনেন্ট, মানে হবেই, মানে মা বা বাবার মধ্যে সে জিনটা হয় দুজনেরই রয়েছে, না তো একজনের মধ্যে এতটাই প্রকট রয়েছে যে সে বাচ্চাদের হবেই। আবার অটোজোমাল রিসেসিভ, মানে রয়েছে সেই জিনটা, কিন্তু প্রকট হবে কি প্রকট হবে না সেটা নির্ভর করছে। এবং অবভিয়াসলি এরকম বহু ডিসঅর্ডার আছে যেটা জেনেটিক্যালি বাচ্চারা অ্যাকোয়ার করেছে ঠিকই, কিন্তু হয়তো অ্যাফেক্টেড হলো না, কিন্তু পারিপার্শ্বিক কন্ডিশনের জন্য অ্যাফেক্টেড হলো। যেটার মধ্যে খুব ইন্টারেস্টিং একটা রাদার নিউরোলজিক্যাল না, নিউরোসাইকিয়াট্রিক প্রবলেম আমি বলবো, সিজোফ্রেনিয়া, যেটা আপনি নাম শুনে থাকবেন। সেটা কিন্তু কিছুটা খানিকটা জেনেটিক প্রবণতা থাকলেও সে বাচ্চা অ্যাফেক্টেড হবে কি হবে না ডিপেন্ড করে তার এনভায়রনমেন্টের, তার আপব্রিঙ্গিং। তো কাজে আপনি যেটা বললেন, প্রশ্নটার সহজ সরল উত্তর হচ্ছে নিশ্চয়ই বাবা বা মার থেকে রোগ আমরা আসতে পারেই, বাচ্চা বাবার বা মার থেকে শুধু নয়, বাবার দিকের বা মার দিকের থেকে লোক আসতে পারে, কিন্তু বাচ্চার সে রোগ হবে কি হবে না সেটা অনেক কিছুর উপরে নির্ভর করে।
মানে বংশগত হিস্ট্রি একটা বড় রোল এখানে প্লে করে। ডেফিনেটলি বংশগত হিস্ট্রি তো জেনারেল মেডিসিনে আমরা যখন হিস্ট্রি দিই বংশগত আচ্ছা। হিস্ট্রিটা মাস্ট। Sir, how has modern technology changed neurological diagnosis and treatment? আধুনিক প্রযুক্তি কিভাবে নিউরোলজিক্যাল রোগ নির্ণয় এবং এর চিকিৎসাতে সাহায্য করছে? আধুনিক প্রযুক্তি আমাদেরকে ডেফিনেটলি একটা এমন জায়গায় নিয়ে গেছে আজকের তারিখে যেখানে আমরা ব্রেন বা রাদার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেন এবং স্পাইনাল কর্ড বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম এর একেবারে আমি বলবো অ্যাটমিক লেভেল অবধি আমরা পৌঁছতে পেরেছি। তো সেটা কীরকমভাবে, ধরুন জেনারেল ইনভেস্টিগেশনস অর্থাৎ ল্যাবরেটরি ইনভেস্টিগেশনসের মধ্যে আমরা এখন অনেক কিছু এক্সট্রা জিনিস পাচ্ছি, যেমন জেনেটিক স্টাডিজ এটসেট্রা। তারপরে ইমেজিং মারাত্মকভাবে ইমপ্রুভ করে গেছে। আগে যেটা আজ থেকে 3 দশক আগে বা 3 কেন আর তারও বেশি দশক আগে থেকে যখন সিটি স্ক্যান প্রথম এসেছিল তখন বিভিন্নভাবে সিটি স্ক্যানের আস্তে আস্তে ডেভেলপমেন্ট হতে হতে এখন সিটি স্ক্যান যে পর্যায়ে এসছে সেটা হাইলি টেকনোলজিক্যালি অ্যাডভান্স সিটি স্ক্যান আমরা পেয়ে গেছি। তারপরেও আরও ইমেজিং এসছে, সে ফর এক্সাম্পল এমআরআই একটা 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 ইম্পর্টেন্ট রোল প্লে করে, যেখানে সিটি স্ক্যান হয়তো কিছু জায়গা আছে ব্রেনের বা আমাদের বিভিন্ন নার্ভাস সিস্টেমের বিভিন্ন জায়গায় যেটা সিটি স্ক্যান দেখতে পায় না ভালো করে, এমআরআই দিলে সেটা ভালো করে দেখতে পায়। এবং ডায়াগনস্টিক্যালি তো ডেফিনেটলি আমি এখনো বলবো যে ক্লিনিক্যাল মেডিসিনের কোনো অল্টারনেটিভ নেই। ডাক্তারবাবু যা এক্সামিনেশন করে, ইতিহাস জেনে এবং এক্সামিনেশন করে যা একটা নির্ণয় করবেন সেইটাই আলটিমেটলি দাঁড়াবে ঠিকই, কিন্তু সেটাকে প্রযুক্তি যেটা করেছে সেইটাকে আরও বেশি আরও বেশি সেটাকে কনফার্ম করতে হেল্প করেছে। তার মধ্যে ল্যাবরেটরি টেস্ট বললাম যেটা আপনাকে, স্পেশালি জেনেটিক স্টাডিজ, তার মধ্যে ইমেজিং, সিটি স্ক্যান বলুন, এমআরআই বলুন, আরেকটা ইমেজিং হচ্ছে নিউক্লিয়ার ইমেজিং। নিউক্লিয়ার ইমেজিং মানে পেট স্ক্যান, স্পেক্ট স্ক্যান, এগুলো এখন আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের ফাংশনাল ব্রেন স্টাডি দেয়। এছাড়াও আমি আপনাকে বলছি যে আপনি যেটা বললেন চিকিৎসার কি হেল্প, চিকিৎসার হেল্পের মধ্যে যেটা সাংঘাতিকভাবে যেটা আমাদের হেল্প হয়েছে সেটা হচ্ছে বেশ কিছু জেনেটিক অসুখে আমরা বিভিন্ন রকমভাবে প্রোবস তৈরি করতে পেরেছি, যেটা সেই জেনেটিক অসুখটাকে সারিয়ে না দিতে পারলেও অ্যাটলিস্ট এগোনোর দিক থেকে আটকাতে পারে। এমন বহু ওষুধ এসছে যেটা সেই রোগটার বাড়ার গতিটাকে কমাতে পারে, রোগটাকে সারিয়ে হয়তো দিতে পারবে না, কিন্তু যদি চিকিৎসা না করি, যে রোগী আগে 1 বছরের মধ্যে বিছানা নিয়ে নিত সেই রোগী হয়তো আজকে 5 বছর আরও অ্যাক্টিভ লাইফ কাটাতে পারছে। এবং লাস্টলি আপনাকে একটা কথা বলবো, এই বিশেষ করে কোভিডের পর থেকে বা কোভিডের সময় থেকে আমরা একটা বিশাল জিনিস পেলাম যাকে আমরা বলি মনোক্লোনাল অ্যান্টিবডি। কোভিডের সময় থেকে বলবো না, এটা ধরুন আজ প্রায় 2 দশক ধরে আছে আমাদের কাছে এই ডেভেলপমেন্ট অফ মনোক্লোনাল অ্যান্টিবডি বিভিন্নভাবে। এই একটা পার্টিকুলার, এটা সায়েন্টিফিক নাম বলছি, সাধারণের জন্য যেটা বলছি সেটা হচ্ছে যে আমাদের শরীরে যে আমাদের যে শরীরের অ্যান্টিজেন মানে টিস্যুগুলোর যে পরিচয়পত্রটা থাকে তার বিরুদ্ধে আমাদেরই শরীর কিছু অ্যান্টিবডি তৈরি করতো। সেই অ্যান্টিবডিগুলো মানে নিজের শরীরের মধ্যেই নিজে মারামারি করে সেই টিস্যুটাকে ধ্বংস করে দেওয়া হতো। সেটা যে কোনো কিডনি হতে পারে, হার্ট হতে পারে, লাং হতে পারে, তেমনি ব্রেনও হতে পারে। এই অ্যান্টিবডিগুলোকে বন্ধ করে দেওয়া, আটকে দেওয়া, ব্লক করে দেওয়া, এইটাকেই মনোক্লোনাল মানে এটা একটা রেভলিউশন, মনোক্লোনাল অ্যান্টিবডিজ। এবং এই মনোক্লোনাল অ্যান্টিবডিজ এখন আমাদের চিকিৎসার একটা অঙ্গ হয়ে যায়। ইটস স্পেশালি ইন নিউরোলজি, নেফ্রোলজি, মানে এই সাবজেক্টগুলোর মধ্যে ভীষণভাবে সেটা আমাদের হেল্প করেছে, যেগুলোর কোনো উত্তরই ছিল না। ফর এক্সাম্পল রিসেন্টলি আপনি খুব শুনে থাকবেন যে একটা মহামারী, একটা 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 এপিডেমিকের মতন আকার নিতে শুরু করেছিল গুলেনবেরি বলে একটা রোগ, জিবি সিনড্রোম করে আমরা আমিও অনেক জায়গায় অনেক টিভি প্রোগ্রাম করেছি। তো সেই যখন তার এটারই আজ থেকে ধরুন 20 বছর আগে কোনো খুব একটা উত্তর ছিল না, মারাই যেত হয়তো বা সারা জীবনের জন্য বিকলাঙ্গ হয়ে যেত, এখন কিন্তু সম্পূর্ণ সেরে বাড়ি চলে যায়। তো এইগুলো কিন্তু এই সমস্ত আইভিআইজি মানে এই আইভিআইজি বলে আরেকটা ওষুধের কথা বলছি, এইটাও প্রযুক্তিগতভাবে একটা ভীষণ ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক ইন দ্য ডেভেলপমেন্ট অফ মানে প্রপার ডায়াগনোসিসে একটা আমূল পরিবর্তন হয়েছে। ডায়াগনোসিস শুধু যেটা বললাম আপনাকে, ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট। স্যার, ক্যান ইউ শেয়ার আ মেমোরেবল কেস অফ ইউর লাইফ? একটা এমন কোনো স্মরণীয় ঘটনা আমাদের সাথে শেয়ার করুন যে কেসটা আপনি হ্যান্ডেল করেছিলেন এবং আবেগতাড়িত হয়েছিলেন রাদার। এটা তো ম্যাডাম বলতে গেলে যেখান থেকে আপনার দৃষ্টিভঙ্গিটাই বদলেছে। দৃষ্টিভঙ্গি বদলেছে, আচ্ছা ঠিক আছে। না দৃষ্টিভঙ্গি, দেখুন দৃষ্টিভঙ্গি তো মানুষের এক একটা মানুষের সারা জীবনও বদলানোর চেষ্টা করে বদলানো যায় না। আমার দৃষ্টিভঙ্গি খুব সহজেই মানুষের বদলে যায়, সেটা না। ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, ইন্টারেস্টিং কেস বলতে তো প্রচুর ইন্টারেস্টিং কেস দেখেছি। এবার যেহেতু আমার একটুখানি স্পেশাল ইন্টারেস্ট আছে একটি বিষয়, সেটা যেটা আমাকে এক্ষুনি বলছিলাম যে ভুলে যাওয়ার অসুখ বা ডিমেনশিয়া। তো এই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে
আমারই এক খুব কাছের মানুষ, তিনি একজন খুবই প্রখ্যাত শিল্পী। তিনি এই রোগে আক্রান্ত হন এবং আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি। তা এইরকম ভুলে যাওয়ার বিভিন্ন রোগী আমি দেখেছি। আমারই এক চিকিৎসক, আমারই এক শিক্ষক, আমি যে এখানে পড়াশোনা করেছি স্কুল লেভেলে, সেখানে তার অঙ্কের মাস্টারমশাই হিসেবে তার সারা ভারতব্যাপী তার বই না পড়লে সেটা করা যেত না। তিনি পরবর্তীকালে আনফর্চুনেটলি আমার পেশেন্ট হয়ে দাঁড়ান এবং তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি যখন তাকে বলেছিলাম যে স্যার এই আপনার এই বইটা আপনি চিনতে পারছেন, বলে কি এটা? আমি বললাম বই। তা বললে বই কিসের বই? আমি বললাম অঙ্কের বই। অঙ্ক? আমি বললাম হ্যাঁ অঙ্ক। সেটা কি দিয়ে খায়? তো এইরকম মানে ধরুন একটা মানুষকে আমি তার বই দেখে, আমি শুধু না হাজার হাজার ছেলে মেয়ে আজকে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, সে যদি এরকম প্রশ্ন করে। তো তেমনি আরেকজনের কথা বলছিলাম যে একজন প্রখ্যাত শিল্পী, একটা কি অদ্ভুত জিনিস জানেন, এই ভুলে যাওয়ার অসুখটার মধ্যে একদিন আপনার সাথে আরেকদিন বসবো হয়তো আলোচনা করতেই, ভুলে যাওয়ার অসুখ নিয়ে আমরা আলোচনা করবো। আমরা যেখান থেকে কথা বলি সেটা একটা জায়গা, আর আমরা যেখান থেকে সঙ্গীত বা আর্টিস্টিক জিনিস করি ব্রেনের, সেটা ঠিক উল্টো দিকের একটা জায়গা। তো এই ভদ্রলোক খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন। এবারে ব্যাপারটা হচ্ছে, আমি তখন একটা গীতবিধান খুলে আমি তাকে পড়তে বললাম, তিনি কিন্তু কিছুই পড়তে পারলেন না, কারণ তিনি ল্যাঙ্গুয়েজ ভুলে গেছেন, তিনি লিখতে ভুলে গেছেন, তিনি পড়তে ভুলে গেছেন। কিন্তু আমি যখন একটুখানি তাকে বলে দিলাম, ধরিয়ে দিলাম, আমি যে কিছুই গান বাজনা যাই না, কিন্তু আমি যখন একটু ধরিয়ে দিলাম, বিশ্বাস করতে পারবেন না, ওই গানটিই তিনি একদম হুবহু গেয়ে দিলেন। মানে এটা আমার কাছে সেদিন আমি ভাবলাম যে ব্রেন এমন একটা জিনিস। আপনি যেটা বললেন যে আমাকে একটা ভীষণ ইয়ে দিয়েছে, হ্যাঁ নিশ্চয়ই আমি যেটা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি যে আমরা সত্যিই ব্রেন সম্বন্ধে খুব অল্প জানি, হার্ডলি 20%। আমরা যদি একটু আরও বেশি জানতে পারতাম না, তাহলে কিন্তু রবীন্দ্রনাথ আরও বেশি তৈরি হতো আমাদের দেশে। তো এইটা করতে গিয়ে সেদিন দেখলাম যে কি অদ্ভুত ব্যাপার, ভদ্রলোক এটা বলতে পারলেন না, কিন্তু একটুও সুরে ভুল করলেন না, তিনি গানটা গেয়ে দিলেন। আবার আমারই সেই অঙ্কের মাস্টারমশাই, তিনি জিজ্ঞেস করলেন অঙ্কটা কি ডাল দিয়ে মেখে খায়। তো এই জিনিসগুলো বিভিন্ন সময় বিভিন্ন রোগের ক্ষেত্রেই আসে, দেখলে খারাপ লাগে, কিন্তু এরকম বহু ঘটনা আছে। এবার আপনি যদি বলেন যে যেটা আমাকে বললেন যে আমার দৃষ্টিভঙ্গিই পাল্টে দিয়েছে, তো সেক্ষেত্রে আমি একটা কথা বলি, হয়তো আমাদের আলোচনাটাও আজকে শেষের পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আমি সেটা একটা কথা বলি যে আমি না আগে হয়তো নিজেকে খুব বিদ্বান ভাবতাম। হ্যাঁ, এর পরবর্তীকালে আমি যেটা দেখলাম যে বিদ্বান হয়তো হয়েছি, কিন্তু এই ধরনের কিছু রুগী, এই ধরনের কিছু রোগ আমাকে শিখিয়ে দিয়ে গেছে যে বিদ্বান হলেই শিক্ষিত তাকে বলা যায় না, অশিক্ষিত বিদ্বানও সমাজে প্রচুর ঘুরে বেড়াচ্ছে। এই যে পরিবর্তনটা না, এইটা কিন্তু এই রোগী নিয়ে ঘাটতেই আমার এক ধরনের দৃষ্টিভঙ্গি খুলে গেছে বলতে পারেন। স্যার আমি একটা জিনিস জানতে চাইছি যে মেন্টাল হেলথ নিয়ে আমরা কথা বলছি, আমাদের ব্রেন হেলথ, এটা ভালো রাখতে আপনার পরামর্শ কি আছে? মানে হোয়াট ইজ ইউর অ্যাডভাইস ফর ইয়াং পিপল হু ওয়ান্ট টু টেক কেয়ার অফ দেয়ার ব্রেন? Well, I would advise them that to take care of the brain doesn't mean that you do a particular kind of regularized, Ajkal if you open the YouTube, there are several methods that eat this, don't eat this, don't do this. Well, what I will advise you, that right from childhood, even I would advise the parents to create an environment where healthy habits are formed. Timely showa, timely otha, টাইমলি এক্সারসাইজ করা, প্রপারলি যোগা করা, প্রপারলি খাওয়া দাওয়ার ব্যাপারে মাথাটা খুব পরিষ্কার রাখা। এই নয় যে আমাকে বাড়ির রান্নাই ডাল ভাত তরকারি খেতে হবে। ইয়েস, ওয়ান্স ইন আ ওয়াইল আমরা খেতেই পারি বাইরে, কিন্তু সেটা কতটা করব? প্রত্যেকটা জিনিসই জেনে রাখবেন, জীবনে যে কোনো প্রফেশনে বা যে কোনো ক্ষেত্রেই অতিরিক্ত মাত্রায় কিন্তু জিনিসটা খারাপ হতে পারে। আজকাল যেটা দাঁড়িয়েছে যে নর্মাল স্বাভাবিকই হয়ে দাঁড়িয়েছে যে আমাকে সুইগি বা জোম্যাটো থেকে খাবার আনবো, এই সমস্ত জিনিসটা প্রপারলি সমস্ত কিছু যদি রেগুলারভাবে থিমেটিক্যালি করা হয়, যেটা আগের প্রজন্ম করে গেছেন, সেটার থেকে আমরা দূরে সরে আস্তে আস্তে না প্রকৃতির থেকে অনেক দূরে সরে গেছি। আমরা 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 ভুলে গেছি যে আমাদের প্রকৃতি এত সুন্দর শাক সবজি ফল দিয়ে আমাদেরকে সাজিয়ে দিয়েছে, তার বদলে একটা 10 টাকা 12 টাকা দিয়ে একটা বিদেশি কোম্পানির ভিটামিনের ওষুধ খাওয়ার দরকার নেই। কিন্তু আলটিমেটলি জিনিসটা গিয়ে সেইখানে দাঁড়িয়েছে। তা আমি আমার ইয়াং জেনারেশনদের রিকোয়েস্ট করবো যে প্রপারলি হেলথ ওয়াইজ নিজেদের হেলদি মাইন্ডসেট তৈরি করা। শুধু দৌড়ে বেড়াবো, একটা টাইপ এ পার্সোনালিটি হয়ে র্যাট রেসে নামবো, এইটা না করে একটু সুস্থ স্বাভাবিক চিন্তাভাবনা করবো, স্বাভাবিক খাওয়া দাওয়া করবো, অস্বাভাবিক জিনিসগুলো অ্যাভয়েড করব। এবং এখন যেটা দাঁড়িয়েছে, এই যে আপনি যেটা ছাড়া আমরা চলতেই পারি না, এই টেলিফোনটা, এই মোবাইল, এগুলোর অপব্যবহার,
এগুলো থেকেও কিন্তু নিউরোলজিক্যাল রোগ হচ্ছে প্রচুর, সেটা আমরা আলোচনা করবো। এই মোবাইলই ধরুন, যদি সারাদিন ধরে কেউ ঘাটে তার মাইগ্রেন হতে অবধারিত, এবং 20 মিনিটসের বেশি যদি সারাদিন ঘাটে তার মেমোরি যেতে অবধারিত। তো এই সমস্ত যে জিনিসগুলো নতুন এই প্রগতিশীল যুগে আমরা পেয়েছি হাতে, তার অপব্যবহার করে ফেলছি। এই অপব্যবহারটাকে বন্ধ করতে হবে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে দর্শকদের উদ্দেশ্যে আপনি সুস্থ সচেতন জীবন যাপনের জন্য কিছু বার্তা দিন। এনি কাইন্ড অফ মেসেজ উড ইউ লাইক টু গিভ টু আওয়ার ভিউয়ার্স টু মেনটেন দেয়ার গুড মেন্টাল অর রাদার ব্রেন হেলথ? Yes, I would definitely like to tell them that to maintain a good mental or brain health is not something different from maintaining a general good health. So what I would advise is that maintaining certain general principles of good health, as I just now said, proper eating, proper sleeping, proper exercises, etc. These are in general applicable to neurology as well. ওটা ব্রেনের ক্ষেত্রে আলাদা কিছু নয়। যেটা আমি অ্যাডভাইস করব সেটা হচ্ছে জার্নালাইজিং মানে হচ্ছে যে আপনাদের যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের মনে আজকে অসংখ্য প্রশ্ন আসতে পারে, এই আলোচনার পরিপ্রেক্ষিতেও আসতে পারে বা আগেও আসতে পারে। আমি বলবো সামনে একটি ডায়েরি খুলুন, লিখে রাখুন, প্রশ্নগুলো লিখে রাখুন। আমরা আপনাদের কাছে সবসময় আসবো, বারে বারে ফিরে আসবো, আপনারা সেগুলো লিখে রাখুন। এরকম ধরনের অনুষ্ঠান আমি আপনাকে বলবো, আমাকে নিয়ে কেন, অনেককে নিয়ে করুন, বিভিন্ন জায়গায় করুন, তাতেই কিন্তু আগামী দিনে লোকের সাহায্য হবে। এই ধরনের ক্যাম্প যদি হয়, যাতে সেলফ হেল্প গ্রুপ তৈরি করার চেষ্টা করুন, যাতে এর বাড়িতে যে এই অসুখটা হয়েছে, তো আরেকজনের যদি সেই অসুখ হয় তাদেরকে মিলিয়ে দিন একসাথে, তারাই আলোচনা করে পথ খুঁজে পাবে। তো সেলফ হেল্প গ্রুপ মিটিংস অর অ্যাজ সাচ হেলথ ক্যাম্পস, অ্যাজ সাচ হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্পস, এগুলোই কিন্তু আগামী দিনে লোকের অনেক কাজে লাগবে। আপনারা বসে এই জার্নালাইজিংটা শুরু করে দিন, যা মাথায় আসবে লিখে ফেলুন। লিখে ফেলে মনে রাখবেন যে নেক্সট হেলথ ক্যাম্পটা যেদিন হবে, নেক্সট আবার যেদিন আমাদের কাছে আমাদের এই চ্যানেল আসবে বা কিছু, আমরা কিন্তু এই প্রশ্নগুলো তুলে ধরবো। এবং আমিও আপনাকে অনুরোধ করব, এরকম ধরনের সেশন আরো যদি ইন্টারঅ্যাক্টিভ হয় তাহলে আরো ভালো। নিশ্চয়ই। খুব ভালো লাগলো স্যার, আপনারা আজকে শুনলেন প্রফেসর ডক্টর দেবাশিস চক্রবর্তীর সঙ্গে আমাদের ছিল আজকের আলোচনা আমাদের ব্রেন হেলথ নিয়ে। প্রত্যেকেই আশা রাখি যে উনি যে পরামর্শগুলো দিলেন সেগুলি যদি আমরা করি তাহলে সকলেই আমরা আমাদের সুস্থ মস্তিষ্ক অবশ্যই পাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভিটির সঙ্গে থাকবেন। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা। নমস্কার। নমস্কার।